স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ফাহিম এবার ছেড়ে দিল ফারহানকে। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ব্যস্ত হয়ে পড়ল। ফারহান নিস্তব্ধ, একেবারে একটি জলজ্যান্ত পাথরের মূর্তির মতো হয়ে গেল সে। এটা সত্য যে ফাহিম বলেছিল ওর মনের কথা, কিন্তু ফারহান তা ভ্রুক্ষেপ করেনি। যদি ফারহান শুরুতেই ঘটনাটি সামলে নিত, তবে আজ দুই ভাইয়ের মধ্যে এত মান অভিমানের পাল্লার আসর বসত না। ফাহিম এবার শান্ত হওয়ার চেষ্টা করলো। ফারহানের কলার ধরার জন্য পরিবেশটা রীতিমতো দগ্ধ হয়ে উঠেছে, কিন্তু ফারহান নির্বিকার। আজ অন্য কেউ ওর কলার ধরলে ফারহান মানুষটার হাত ভেঙে গুঁড়িয়ে দিতেও দুবার ভাবত না। তবে যেখানে ফাহিমই এ কাজ করেছে, তাই ফারহানই নিজেকে গুটিয়ে নিল, বলে উঠল, আমার উপর তুমি এতদিন রাগ পুষিয়ে রেখেছিলে কেন? সেদিনই বলে ফেলতে, যেদিন তুমি জানতে পারলে আমি তোমায় ঠকিয়েছি। হোক আফরা আমায় ভালোবাসতেন, তবে সার্বিক ঘটনার বিচার করলে দোষী আমি তোমায় ঠকিয়েছি। তুমি আফরাকে পছন্দ করো এটা জানা সত্ত্বেও ওনার সাথে সময় কাটিয়েছি আমি। এক কথায় হিসেব করলে তোমার আর আফরার বিয়ে ভাঙার ক্ষেত্রেও আমার পরোক্ষভাবে হাত আছে। কেননা তুমি হয়তো ভালোভাবেই আন্দাজ করতে পারছো ঠিক কার জন্য উনি এই বিয়ের কথাবার্তা এগোতে দেননি। ফাহিম নিশ্চুপ। এত কিছু হয়ে যাওয়ার পরও আমার প্রতি বিন্দুমাত্র অভিযোগ ছিল না। তো আজ কি এমন হলো যে এত রাতে তুমি বাড়ি থেকে এত দূর চলে এলে শুধু আমার সাথে কথা বলার জন্য? ফাহিম মৌনতা কাটিয়ে তুলল এবার, বলে উঠল, কারণ এত কিছুর পরও আমি চাই না যে তুমি এভাবে নিঃসঙ্গ জীবন কাটাও। আফরা আগামীকাল চলে যাচ্ছে ফারহান। এরপর আর কখনো আসবে কি না তার নিশ্চয়তা নেই। তবে ওকে থামাও না কেন? বলো না কেন যে আফরাকে তুমি চাও? আমি যেতে বলেছিলাম ওনাকে। আমার লাইফের কোনো নিশ্চয়তা নেই ফাহিম। এটা সত্য যে আমি এখন নিজের কাজ ভুলে বেমালুম আফরাকে মন দিয়ে বসেছি। তবে আমার ধারণা এসব কিছুদিন পরে কেটে যাবে। কিন্তু আমার ভয় হয় ফাহিম, এই প্রথম ফারহান জুবায়ের নিজের প্রাণ আশঙ্কা নিয়ে ভয় পাচ্ছিল। ভয় হচ্ছিল মানুষটার জীবনের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে পড়া ভিনদেশি সে মেয়েটি নিয়ে। মেয়েটা শুধুমাত্র পিতৃ পরিচয় বাঙালি, এছাড়া বাঙালিত্বের কোনো ছিটে ফোটাও নেই তার মধ্যে। তবুও ফারহান সেই মানুষটার প্রতি নতজানু হয়ে গেছে। কারণ কি জানো? কারণ সেই মেয়েটার মেঘালয়ের পাহাড়গুলোর মতো আকৃষ্ট করার এক চরম ক্ষমতা আছে। আর আমি চাই না আমার দুর্বোধ্য জীবনের সাথে তাকে জড়িয়ে ফেলতে। পেয়েছো তোমার উত্তর? ফাহিম নীরব দর্শকের মতো তাকালো ওর কথাগুলো, তারপর জিজ্ঞেস করলো, এসব পলিটিক্স করে কী লাভ ফারহান, যা তোমায় তোমার পছন্দের জিনিস করতে বাধা দেয়? প্রথমত, আমি এখানে জড়িয়েছি মানুষের ভালোর জন্য। আমি একা বড় হয়েছিলাম ফাহিম, পদে পদে বাধার সম্মুখীন হয়েছিলাম। আর তাই আমি চেয়েছিলাম যে অন্যদের জন্য নিজেকে কাজে লাগাতে, ছোট বড় কিছু একটা করে মানুষের মনে জায়গা করে ফেলতে। আর আজ আমি এখানে দাঁড়িয়ে আছি আমার কমরেডের পরিচয়। এখানকার প্রতিটি মানুষের অন্তরে নিজের নামের জয় জয়কার। এটা কি একদিনেই হয়েছে? আমি কিভাবে এসব বেড়াজাল থেকে হারিয়ে যাব স্পষ্ট উত্তর আছে। তাচ্ছিল্যের হাসি হাসলো ফাহিম, বলে উঠল, পাগল হয়ে গিয়েছো ফারহান? নিজেকে এতটা পাষাণে পরিচয় দিও না। তুমি আফরাকে ভালোবাসো, এটা তুমিও জানো, আফরাও জানে। তবে ওকে থামালে ক্ষতিটা কি হয় তোমার? বলেছি কারণটা। আমি ওনাকেই অনিশ্চিত জীবনের সাথে জড়াতে চাই না। আর অনুভূতিগুলো কখনো বলে কয়ে আসে না ফাহিম। যদি এসব আমার সাধ্যে থাকতো, আমি নিজে এসব থেকে সরে যেতাম। সময় আছে এখনো। পুরোটা রাত এই আকাশ দেখো আর ভালো মতো ভাবো কি কি বোকামি করছো তুমি। আফরাকে এভাবে হারিয়ে যেতে দিও না ফারহান। জাস্ট ভেবে দেখো তো, তুমি বা আফরা কেউ কি ভেবেছিলে যে এভাবে দুই প্রান্তের মানুষ পরিশেষে নিজেদের সর্বস্ব অনুভূতিপ্রবণ বানিয়ে ফেলবে? ডেস্টিনি ব্যাপারটা বিশ্বাস করলে আফরাকে নিজের করে ফেলো। আজ রাতই সময় তোমার কাছে। এমন যেন না হয় যে মরিচিকার পিছে ছুটে তুমি মহামূল্যবান কিছু হারিয়ে ফেললে। ফাহিম আর এক দণ্ড থাকলো না এখানে। গাড়ি নিয়ে সে সোজা বাড়ির দিকে চলে গেল। এদিকে ফারহানের কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে ফাহিমের বলা শেষ কথাগুলো। সে কি আসলেই তবে কোনো ভুল করছে? আর ভাবতে পারল না ফারহান। পাশে সমান্তরাল ঘাসের ওপর শুয়ে আকাশের সৌন্দর্যে বুঁদ হয়ে রইল। আজ শ্রীমঙ্গলের শেষ সকাল আফরার, তাই সকালটাকে নিতান্ত সাধারণ মনে হলো না ওর কাছে। ভোরে পূর্ব দিকের বারান্দার দরজাটি খুলতেই এক শীতল হাওয়ায় আচ্ছন্ন হয়ে গেল ওর রুমটি। অদূরেই নজরে পড়ছে মেঘালয়ের বিশাল বিশাল পাহাড়। অভাবনীয় সুন্দর সেই দৃশ্য।
আফরা কিছুদিন আগে ঘুরে এসেছিল সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরের জায়গাটিতে। সেদিন ফারহান ওকে আরও কয়েক জায়গায় ঘুরিয়েছিল। দেখেছিল বাংলাদেশ থেকে ভারতের মেঘালয়ের সীমান্তবর্তী চমৎকার একটি ঝর্ণা। কি সুন্দর কাটছিল সেই সময়গুলো। আফরা চোখ বন্ধ করলেই ফারহানের শীতল মুখশ্রী চোখের সামনে অপলকভাবে ভেসে ওঠে বারবার। আর আজ আমরা একরাশ দীর্ঘশ্বাস ছেড়ে অদূরে অবস্থানরত সেই পাহাড়গুলোর দিকে তাকিয়ে রইল। নিষ্প্রাণ ওর দৃষ্টি, বুক ছেড়ে বেরিয়ে আসছে বারবার দীর্ঘশ্বাস। এখনও বাংলাদেশ ছেড়ে যায়নি, আর এখনই ওর ফারহানের সাথে সেই স্মৃতিগুলো কুরে কুরে খাচ্ছে। তবে এখান থেকে চলে গেলে কি অবস্থা হবে ওর? আফরা ঘাড় বাঁকিয়ে একবার মাথা নিচু করে দেখে নিল ফারহানের ছোট্ট কুটিরটি। ঝুলন্ত তালাটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আফরা এবার তাই চোখ ফিরিয়ে চলে গেল নিজের রুমে। গতকাল রাতে অনেক কিছু হয়ে গিয়েছে, যার ধারণা আফরা বিন্দুমাত্র করতে পারেনি। এমনকি ওকে সেই অনেক কিছু সম্পর্কে অবগতও হতে দেয়নি কেউ, বিশেষ করে ফাহিম। রাতে হুট করেই ফাহিম বাড়িতে এসে ওর বাবাকে বলল যে ও ভালোবাসে রওশিনকে, যত দ্রুত সম্ভব ওকে বিয়ে করতে চায়। মিসেস নাবিলার মাথায় এতে যেন আকাশ ভেঙে পড়ে। ইলার বন্ধু হিসেবে রওশিনকে ভালো মতোই চেনেন উনি, তবে কখনো ভাবতে পারেননি যে এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হবেন। মিসেস নাবিলা থমথমে গলায় বলে উঠলেন, পাগল হয়েছিস তুই ফাহিম? রশিন আর তোর তো কোনো দিক দিয়েই মেলে না। আর রশিনকে কি হিসাবে পছন্দ করলি তুই? এর থেকে আফরা তো হাজার। আফরা কেমন তা আমার এখন ম্যাটার করে না মা। আফরা আমার জন্য না, সেটা আমি খুব ভালো মতোই জানি। তুমি প্লিজ এই বিষয় নিয়ে আর বাড়াবাড়ি করবে না, কেননা আমি রোশিনকে বিয়ে করতে চাই। এই প্রথম ফাহিম নিজের অনুগত মায়ের উপর দিয়ে এইভাবে কথা বলল। ওর মনে অজস্র চিন্তার উদ্রেক। মন বারবার চাইছে যে ফারহানের মতো বোকামো যেন ফাহিম না করে। আফরাকে না পাওয়ার পূর্বেই কষ্ট পেয়েছে ফাহিম, তাই রওশিনের ব্যাপারে সে মোটেও এমন কোনো পদক্ষেপ নেবে না যাতে রওশিনকে সে হারিয়ে ফেলে। ইলাও মোটামুটি ছিল বাকশূন্য। মিস্টার রিফাজের এ নিয়ে আপত্তি না থাকলেও মিসেস নাবিলার চরম আপত্তি আছে। থমথমে গলায় তিনি বলে উঠলেন, রশিনের সাথে তোর কোনো দিক দিয়েই মানায় না ফাহিম। তুই এখনকার নামি দামি হার্ট সার্জন, যেদিকে রশিন সবেমাত্র কলেজে পড়ে। শুধু তাই না, সেই সাথে মিডল ক্লাস ফ্যামিলিরও। দেখ বাবা, আমার কথা ভালো মতো শোন। সমাজ বলেও তো একটা ব্যাপার আছে, তাই না? তোর দাদা জমিদার ছিল, মৌলভীবাজারের এক প্রান্তে বিশাল সম্পত্তির আমাদের দখলে। সেই হিসেবে রশিন। পুরনো যুগের মতো কথাবার্তা বলো না মা। আমাদের যেহেতু কম কিছু নেই, তবে তুমি রোশিনের ফ্যামিলি নিয়ে এত বেশি ভাবাভাবি করছো কেন? ভাবাভাবি করার কারণ আছে ফাহিম। মিসেস নাবিলা থামলেন। ছেলের এসব পাগলামি ওনার মাথার ওপর দিয়ে যাচ্ছে। বললেন, আফরার মাকে কথা দিয়েছিলাম আমি যে আফরার বিয়ে আমি তোর সাথে দিব, কিন্তু আফরা এতে বেঁকে বসাতে কথা আর এগোয়নি আফরার মা। কিন্তু এখন যদি উনি কোনোভাবে জানেন যে ছেলে অন্য কাউকে ভালোবাসে, ভেবেছিস কি হবে আমার? উনি তো মনে করবেন যে আফরাকে আমরা না বলতে বাধ্য করেছি। তাছাড়া উনি এটাও বলেছিলেন যে আফরা আমেরিকায় গেলে এ নিয়ে উনি কথা বলবেন আফরার সাথে। যদি রাজি হয় তবে তোকে। ফাহিম যেন এবার অবাক না হয়ে পারল না। এই দুই মা যেন দুজনকে বিয়ে করিয়ে শান্তির ঘুম দিয়ে ছাড়বে। ফাহিম প্রচণ্ড রেগে গেল এতে। চিৎকার করে বলল, আমি কি ব্যাপারের জিনিস মা? বলছি আমি আফরাকে বিয়ে করতে ইচ্ছুক না, তবুও তোমরা এসব শুরু করছো কেন? যেদিকে তাকাই সেদিকে সবাই ইউজ করে আমায়। এদিকে তুমি, তারপর আফরা, ওদিকে ফারহান নামটি বলার আগেই থেমে গেল ফাহিম। ইলাও ভয়ে খানিকটা গুটিয়ে নিয়েছে নিজেকে। মিস্টার ইফাস চুপ ছিলেন এতক্ষণ, তবে ছেলের পাগলামি অতিরিক্ত দেখাতে বলে উঠলেন, ফাহিম, শান্ত হও তুমি। শান্ত হব বাবা, তবে কথা দাও আগামী 2-3 দিনের মধ্যেই রোশিনদের বাড়িতে সম্বন্ধ নিয়ে যাবে তুমি। আমার এসব ধরাবাধা জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছে। আমি এসব থেকে দূরে থাকতে চাই বাবা। সম্মতি জানালেন মিস্টার ইফাস। রওশিন মেয়েটা মন্দ নয় ফাহিমের জন্য, তবে আফরার জন্য মাঝে মাঝে বড্ড খারাপ লাগে ওর। ওই মিষ্টি মেয়েটার যদি একটা পথ হয়ে যেত। সকালে আফরা সব কিছুই শুনেছে মিস্টার ইফাজের কাছে। দুজনে এবার হাঁটছে নেলসন টি এস্টেটের আঁকাবাঁকা কাঁচা পথে। যেদিকে তাকানো যায় সেদিকেই সবুজ আর সবুজ, মাথার উপর বিস্তৃত নীল আকাশ। আফরা নীরব মিস্টার ইফাজের কথাগুলো শুনলো আর আশপাশ দেখতে থাকলো। মিস্টার ইফাজ এবার বলে উঠলেন, আফরা, তোমার কি কোনো কারণে মন খারাপ?
না আঙ্কেল। তবে এত চুপচাপ যে? কথা বলল না আফরা। মিস্টার রিফাজ মলিন হাসলেন, বললেন, তুমি চুপচাপ ধরনের মেয়ে না, তা জানি। তবে তোমার মৌনতায় অন্যরকম একটা সৌন্দর্য আছে। আর একটা কথা, সাইলেন্স ইজ দ্য হিডেন বিউটি অফ এভরি ক্রিয়েচার। শুনেছো কখনো? না তো। আর শুনে নাও, এরপর শুনতে নাও পারো, কারণ এই স্টুপিড বাক্যর আবিষ্কারক আমি। আফরা হেসে দিল এই কথা শুনে। এটাই যেন চেয়েছিলেন মিস্টার রিফাজ। বলে উঠলেন, তোমায় হাসি খুশি সুন্দর লাগে মামুনি, এভাবেই হাসতে থাকো, কারো জন্য নিজের হাসি মুখ থেকে সরিয়ে ফেলো না। বলেই গম্ভীর হলেন উনি। মিনমিনিয়ে বললেন, খুব শখ ছিল তোমায় আমার ছেলের স্ত্রী হিসেবে দেখার, হয়তো সেই সৌভাগ্যটা হলো না। আমার ফারহানকেও তোমায় দিলে মনে একটা শান্তি পেতাম। ইস, সত্যি সত্যি এমন কিছু হয়ে যেত। আফরা নীরবে প্রকাশ করলো অনুভূতির। ফারহানের নামটা শুনলেই ওর মনে চাপা দুঃখ বিরাজ করে, তাই বলে মনে মনে বলল, এরকম কিছুই হবে না আঙ্কেল, ফারহান কখনোই আমার হবে না। বিকেল ঢলেছে পশ্চিম প্রান্তরে, ফুটে উঠেছে হলুদাভ আভা। দূর দূর চা বাগানের পাতাগুলো মলিন আলোর প্রতিফলনে মিয়ে গিয়েছে। আফরা নিজের লাগেজ নিয়ে রেখে দিল গাড়ির পেছনের জায়গাটিতে। সময় ঘনিয়ে এসেছে বাংলাদেশ ত্যাগ করার। যদিও ওর ফ্লাইট রাত 3টায়, তবুও ও মনস্থির করলো সময়টা সিলেট এয়ারপোর্টেই কাটাবেও। এখানে আরও কিছুক্ষণ থাকলে ফারহানের স্মৃতি ওর দম বন্ধ করে ফেলবে। মিসেস নাবিলা আর মিস্টার রিফাজ মন খারাপ করে আছেন। এই সময়গুলোতে আফরার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে ওনাদের সবার, বিশেষ করে ইলার। সবে সুবাদে ইলা প্রচণ্ড কান্না কান্না চোখে আফরার দিকে তাকিয়ে আছে। রওশিন আর মারুফও এসেছে বিদায় জানাতে ওকে। আফরা স্মিত হাসলো, ইলাকে বলল, মন খারাপ কেন ইলা রানীর? তোমায় মিস করবো আপু। সেম টু ইউ। এত কিউট রানীটাকে ছেড়ে আমেরিকায় ফিরে যেতে ইচ্ছে করছে না তো। তাহলে থেকে যাও না প্লিজ। সেটা কখনো সম্ভব না ইলা। ভালো থেকো, নিজের যত্ন নিও কেমন? রওশিন, মারুফ, তোমরাও ভালো থেকো। তোমাদেরও মিস করবো আমি অনেক। তুমি কি আর এখানে আসবে না আপু? চট করে বলে ফেললো রওশিন। আফরা মাথা নাড়িয়ে বলল, না। ফাহিম ডাকছে গাড়ির বসার জন্য, ও আফরাকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আসবে। আফরা গাড়িতে ওঠার আগে এক পলক ফারহানের অপেক্ষায় অন্যত্র তাকালো। হাসেনি ফারহান, হয়তো আসবেও না। আফরা দীর্ঘশ্বাস ছাড়ল। সবাইকে আরও একবার বিদায় জানিয়ে উঠে পড়ল গাড়িতে। আপন গতিতে গাড়ি চলতে মগ্ন। সূর্য ঢলে যাওয়ার মতো অবস্থা। তার পূর্বেই আকাশে নেমে এসেছে অন্ধকার, ইঙ্গিত দিচ্ছে বর্ষণের। মৃদু বজ্রপাতের করাঘাতে পরিবেশটা নিতান্তই স্নিগ্ধ লাগছে। আফরা গাড়ির জানালা দিয়ে মাথা বের করে সেগুলো পরখ করে নিল। আজও সালোয়ার কামিজ পরেছে দ্বিতীয়বার, সবুজ রঙের। যাওয়ার আগে এতটুকু স্মৃতি নিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা জেগেছিল ওর মনে। চেষ্টা করলো মন ভালো করার, তবে পারল না। অস্থির লাগছে ওর মন, মস্তিষ্ক, সব কিছু। ফাহিম নীরবে ড্রাইভ করছিল আফরার ভাবনা এড়িয়ে। ওর মনও আজ ভালো না। ফারহানকে এতবার বোঝানোর পরও ও এলো না দেখে অজান্তেই দুজনের ভাঙা কথনের জন্য মন খারাপ হয়ে যাচ্ছে। ফাহিম এবার বলল, আফরা, হুম। পুরনো স্মৃতি সব ভুলে নতুনভাবে সব কিছু শুরু করুন। আপনার এই চুপচাপ দিকটা ভালো লাগছে না আমার। এখনো পছন্দ করেন আমায়? ফাহিম বিব্রত বোধ করলো এমন প্রশ্নে। আফরার কোনো ভাবান্তর নেই। মলিন হাসি টেনে বলে উঠল, রিল্যাক্স ফাহিম, আমায় নিয়ে এত ভাবতে হবে না। আমি পারবো নিজেকে সামলাতে। তাছাড়াও এটা আমার পাওনা ছিল। এভাবে এক একজনকে কষ্ট দিয়েছিলাম যে আমি। আফরা ইঙ্গিতে বলল এরিকের কথা। হয়তো এটাকেই বলে রিভেঞ্জ অফ নেচার। এরিককে আফরা যতটা না কষ্ট দিয়েছিল, তার থেকে দ্বিগুণ কষ্ট পেয়েছে আফরা। চোখ বন্ধ করে সিটে গা এলিয়ে দিল ও। বারবার স্মৃতির পাতায় ফারহানের প্রতিচ্ছবি ভেসে আসছে। বাতাস ছুটে চলেছে শো শো করে। সেই শব্দ নাড়িয়ে দিচ্ছে পুরো শ্রীমঙ্গল। এই সময়ে ভাগ্য হয়তো অন্য কিছুই চেয়েছিল আফরার ধারণাকে সম্পূর্ণ পাল্টে দিতে। হঠাৎ ফাহিমের গাড়ির সামনে অন্য এক গাড়ি ওভারটেক করাতেই ব্যালেন্স হারিয়ে ফেলল ফাহিম। সামনে সাদা গাড়িটা ঠিক ফাহিমের গাড়ির সামনে এসে থামল। একটুর জন্যই ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচা গিয়েছে, না হলে দুটো গাড়ি সরাসরি খাদে পড়ত। ফাহিম মাথা বের করে কপট রাগ দেখে কিছু বলতে যাবে, তখন নেম প্লেট দেখে থমকে গেল সে।
গাড়ি থেকে তখনই বেরিয়ে এলো ফারহান। আফরা স্তব্ধ হয়ে গেল হঠাৎ, কেননা ফারহানের পরনের শার্ট অগোছালো, চুলগুলো কোনো মতে সেটে আছে, ওপরের দুটো বোতাম খোলা থাকাতে দেখা যাচ্ছে দৃশ্যমান প্রশস্ত বুকের কিছু অংশ। অস্থির লাগছে ছেলেটাকে। ফারহান সময় বিলম্ব করল না, গাড়ির দরজা খুলে সরাসরি কোলে তুলে নিল আফরাকে। আফরার জমানো অভিমান যেন এতে আরও প্রগাঢ় হয়ে গেল। বলল, ছাড়ুন আমায়। এসব কি ধরনের অসভ্যতা কমরেড ফারহান? আজ জীবনের প্রথম কিডন্যাপিং করার অভিজ্ঞতা নিয়েছি, তাই চুপ থাকুন। ফারহান এবার আফরাকে নিজের গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল। ফাহিমের কাছ থেকে আফরার ব্যাগ নিয়ে নিল নিজের গাড়ির পেছনে। এতক্ষণ নির্বিকার ছিল ফাহিম, কোনোরূপ কোনো কথা বলল না, মুখে ছিল প্রশান্তির হাসি। অবশেষে ছেলেটার সুবুদ্ধি হয়েছে। আফরা কাতর কণ্ঠে বলল, আমায় কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? লিভ মি, ফ্লাইট আছে আমার। ফ্লাইট আপনার রাত 3টায়, তাই 3টার আগে এ ব্যাপারে কোনো কথা বলবেন না। আপনার সাথে অনেক হিসাব নিকাশ করতে হবে আমার, তাই আর কয়েক ঘন্টা এই কমরেডকে সহ্য করতে বাধ্য আপনি আফরা। আফটার অল, আপনাকে হাতছাড়া করার মতো বোকামি আমি আর করব না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আফরার সারা শরীরে শিহরণ বয়ে গেল এমন কথায়। হৃদয়ের কম্পন টের পাচ্ছে খানিকটা। ফারহান আজ অন্যরকম, চোখের দৃষ্টি তার অন্যরকম। কে জানে কি করবে সে। ঝিরে ঝিরে বৃষ্টির জন্য সিক্ত হয়ে উঠেছে সব কিছু। দূর দূর তাকালেই দেখা যাবে বৃষ্টির পানিকণা আর চা বাগানের অধ্যুষিত অঞ্চলে সবুজের সমারোহ। ফারহানের দৃষ্টি নিবদ্ধ পিচ ঢালাই পথে। কোনো রকম কোনো কথা না বলে গাড়ি এলোমেলোভাবে ড্রাইভ করতে মগ্ন। আফরার চোখে মুখে চিন্তার বহিঃপ্রকাশ। ফারহানের কীর্তিকলাপ সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। এদিকে ছেলেটাকে এমন পাগলাটে পাগলাটে রূপে দেখে নিঃশ্বাসও আটকে আসছে বারবার। গুছিয়ে প্রশ্ন করার জন্য কিছুতেই স্থির করতে পারল না আফরা নিজেকে। সন্ধ্যা নেমে যাওয়াতে আকাশ অন্ধকার হয়ে গিয়েছে পুরোটা। আফরা এবার দম নিয়ে জিজ্ঞেস করলো, ওয়ার আর ইউ গোয়িং ফারহান? আফরাকে স্পষ্ট বিচলিত দেখা যাচ্ছে, তাই গুছিয়ে বাংলাতেও কথা স্পষ্ট বলতে পারছে না। ফারহান তবুও প্রত্যুত্তর দিল না আফরার কথায়। গাড়ি থামালো একটা নির্জন ঘাটের সামনে। আফরা দৃষ্টি নিবদ্ধ করলো বাহিরে। জনমানব কম, একে তো রাত, তার ওপর বৃষ্টি থাকাতে ঘাটের সামনে নির্জন থাকাটা অস্বাভাবিক কিছু নয়। ঢেউয়ের ধাক্কায় নড়ে উঠছে অস্পষ্ট নৌকাগুলো। সেখানে একজনকে দেখে চমকে উঠল আফরা। মানুষটা আর কেউ নয়, ফারহানেরই বিশ্বস্ত লোক শামসু। ঘাটের এক প্রান্তে রেইনকোট আর হাতে টর্চ লাইট নিয়ে দাঁড়িয়ে আছে। ফারহানের গাড়ি থামা মাত্রই শামসু গাড়ির কাছে এগিয়ে আসলো। ফারহানকে বলল, আপনার কথা মতো সব ব্যবস্থা করছি ভাই, কিন্তু এত রাতে আপনার নৌকা লাগবে কেন? এত প্রশ্ন করার তো প্রয়োজন দেখছি না আমি শামসু। শামসু অসন্তুষ্ট হলো এই কথায়। অভিমানী সুরে বলল, আপনি বদলে গেছেন ভাই। আগে আমারে আর সাবরিরে কোনো কিছু না বইলে আপনি একটা কামও করতেন না, আর এখন কোনো কিছু বলতে চান না। তার উপর এই প্রথম কাউরে এমনি তুলে আনছেন আপনি। আর যাই কন ভাই, আপনার যে কখনো এমন দশা হবে তা আমি কল্পনা করতে পারি নাই। ফারহান স্থিরভাবে গাড়ির ইঞ্জিন বন্ধ করে বলল, তোর কথা হয়েছে, তুই যেতে পারিস এখন। শামসু আর কিচ্ছু বলল না। অদ্ভুত প্রলাপ করতে করতে চলে গেল স্থান ত্যাগ করে। আফরা এবার সম্পূর্ণ ঘুরে বসলেই ফারহানের দিকে বিচলিত কণ্ঠে বলল, আপনি করছেনটা কি একটু বলবেন আমায়? এতদিন কোনো খবর ছিল না, হুট করে তুলে এই স্ট্রেঞ্জ প্লেসে নিয়ে আসলেন। আর ইউ গোনা ম্যাড মিস্টার ফারহান, সে সামথিং। আফরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। চারা দিয়ে উঠেছে প্রবল অভিমান। ফারহানকে কিছুতেই মাফ করতে পারবে না আফরা। এতদিনের ক্ষোভ অভিমান কিছুতেই আর যাই হোক ভোলার মতো নয়। ফারহান তপ্ত শ্বাস ছাড়ল, বলে উঠল, এটা রাতার গুলাফরা। আফরা শান্ত হয়ে গেল। মনে পড়ে গেল সেদিনকার কথা, যেদিন আফরা রাতার গোল আসার ইচ্ছে পোষণ করেছিল। ফারহান আবারও বলল, আমি কথা দিয়েছিলাম আপনাকে যে আপনাকে পুরো সিলেট ঘুরে দেখাবো। এর মধ্যে এই রাতার গোলটাই বাকি ছিল, তাই কথা না বাড়িয়ে এখানে নিয়ে এসেছি। এই জন্য এত কিছু? আফরার সিক্ত কণ্ঠ। ফারহান কথা বলল না, কেন যেন এড়িয়ে যেতে চাইল প্রশ্নটা। তবুও বলল,
আজ আরও একবার এখানকার বৃষ্টি উপভোগ করুন আফরা। বলেই গাড়ি থেকে বেরিয়ে এলো ফারহান। সেই সাথে আফরাও। বৃষ্টি ছুঁয়ে দিচ্ছে ওদের দেহ। ফারহান ঘাটের নৌকায় চড়ে বসলো। আফরাকেও বসালো নৌকাতে। নৌকা চালাবে 16-17 বছর বয়সী ছোট্ট একটি ছেলে। এখানকার প্রত্যেকটা মানুষ কিছু পারুক আর না পারুক, নৌকা চালানো রপ্ত করেছে কিশোরকালেই। ছেলেটা তার ব্যতিক্রম নয়। রাতের আকাশে নির্বিচ্ছিন্ন অন্ধকার। আশেপাশে টুপটাপ শব্দ শোনা যাচ্ছে ঝিরিঝিরি বৃষ্টির জন্য। চারিদিকে তাকালেই আধার আর জঙ্গল। কেননা রাতারগুল জায়গাটাই এমন। বর্ষাকালে ঘন গাছের আচ্ছাদনের মাঝে দিনে যতটা সুন্দর লাগে, রাতে ততটাই লাগে ভয়ঙ্কর। এখানে তাই এই সময় সাপ থাকাটা অস্বাভাবিক কিছু নয়। নৌকা খুবই সন্তর্পণে এগিয়ে যেতে মগ্ন। তবুও আফরা যেন প্রচণ্ড ভয় পাচ্ছে। এক হাত খামচে ধরে আছে ফারহানের। একে তো কেমন যেন অন্ধকার, তার উপর গাছপালার বাহার। এত রাতে জায়গাটি অনন্য মায়াবী মনে হলেও কেন যেন নিরাপদ নয়। নৌকা চালানো ছেলেটা এবার ফারহানকে বলল, আপনার ডর লাগে না ফারহান ভাই? এই রাইতে আমরা জিন্দিগিতে ওয়াশ টাওয়ারের ওদিকে যাইতে সাহস পাইতাম না। আপনার লাগে ডর পেটে গুজ্জে যাইতেছি ওয়ানে। এখন যদি সাপে টাপে আইসা কামড় দিল আপনাগো? আফরা ছেলেটার কথা বুঝতে কষ্ট হলেও মাথায় ধরতে সময় নিল না। তাই আরও সিটিয়ে গেল উদ্রেকে। শুকনো গলায় বলল, আমার আমার রাতারগুলো যাওয়ার দরকার নেই ফারহান। আমার এয়ারপোর্টে পৌঁছে দিন। আমি আমি চলে যেতে চাই। আর একটা কথা বলবেন তো এখানে ধাক্কা মেরে ফেলে দেব। বলেছেন আর কয়েক ঘন্টা আমি সহ্য করতেই হবে। আপনাকে এখানে আমার থেকে দূরে চলে যাওয়ার জন্য আনিনি। ফারহানের কথাগুলো জট পাকিয়ে দিচ্ছে আফরার মাথায়। আসলে মানুষটা কি করতে চাইছে কিছুই ওর মাথায় ঢুকছে না। আফরা চুপ করে বসে রইল এবার। ও সব সময় এটাই চাইতো যে মানুষটা ওর ওপর নিজের কথা প্রয়োগ করুক। আফসোস সেই সময়টার সাথে ইচ্ছেটাও ফুরিয়ে গেছে। ভাবতেই দীর্ঘশ্বাস ফেলল আফরা। নৌকাটা এবার ঠিক থামলো ওয়াচ টাওয়ারের সামনে। এতক্ষণ ঝিরিঝিরি বৃষ্টি হঠাৎ ঝুম বৃষ্টিতে রূপ নিয়েছে। প্রকৃতি যেন এতক্ষণ এটারই অপেক্ষা করছিল যে কখন এই পায়রা জোড়া আসবে আর ছড়িয়ে দেবে প্রেম বর্ষণ। ফারহান এবার নৌকা থেকে নেমে গেল। হাত বাড়ালো আফরার দিকে। মৃদু অন্ধকারে সুঠাম দেহের এই অবয়ব আফরাকে যেন মন্ত্রমুগ্ধের মতো টানছে। সেই সাথে চারা দিয়ে উঠেছে প্রবল অভিমান। আফরা হাত ধরল না, ইঙ্গিত দিচ্ছে ওকে দ্রুত এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। ফারহান জোরপূর্বক আফরার হাত টেনে উঠে দাঁড় করালো এবার। এতে আফরা ফারহানের সাথে মিশে যাওয়াতে আফরা যেন চরম অবাক। এই প্রথম নিচ থেকে ওকে কাছে টেনেছে ফারহান। মৃদু গলায় তাই আফরা বলল, আপনি কি আজ ড্রিঙ্ক করেছেন কমরেড? এসব আচরণ কিন্তু ভাবিয়ে তুলছে আমায়। ফারহান হাসলো, ফিসফিসিয়ে বলে উঠল, আপনার সৌন্দর্য আমি অলরেডি ড্রাঙ্কড আফরা। এই ক্রেজিনেস এই জন্মে আমার কাটবে না। আড়ষ্ট কণ্ঠে আফরার শরীরে আলাদা এক শিহরণ বয়ে গেল ক্রমশ। ফারহান নির্বিকার। এদিকে বৃষ্টির গতি বাড়ছে। ফারহান তাই বলে উঠল, ওয়াচ টাওয়ারে উঠে রাতারগুলের নিশি রাতের সৌন্দর্য দেখবেন না আফরা? আফরা মন্ত্রমুগ্ধের ন্যায় মাথা নাড়ালো, বলল, দেখবো তো, হয়তো শেষবারের মতো দেখবো আপনার সাথে। রাতের গহীনে ফারহান আর আফরা দুজনেই এখন আছে রাতারগুলের ওয়াচ টাওয়ারে। বাইরে চলছে ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি। তাই বাতাসের দাপটে দুজনেই বৃষ্টিকণার ছোঁয়ায় ভিজে যাচ্ছে বারবার। ঘড়িও এখন যেন ধীর গতিতে এগিয়ে যেতে মগ্ন। কিছুতেই সময় যেন দ্রুত বেগে যাচ্ছে না। আফরা প্রথম ভেবেছিল সময়টা দ্রুত চলে যাক। এখানকার মায়া নিয়ে কিছুতেই সে আমেরিকায় ফিরে শান্তিতে থাকতে পারবে না। তাই দ্রুত যাওয়াটাই শ্রেয়। ক্রমান্বয়ে সময় যত এগিয়ে যেতে থাকলো, পরিবর্তন হলো আফরার মনের ধারণাটুকু। এখন ওর শুধু মনে হচ্ছে যে এই সময়টা এখানেই থেমে থাকলে ভালো হবে। কেননা এই বৃষ্টি, এই উঁচু টাওয়ার থেকে দেখা দৃশ্য তাক লাগিয়ে দিচ্ছে ওর চোখে। ফারহান স্থির দৃষ্টি নিবদ্ধ মুগ্ধ হয়ে থাকা আফরার দিকে। ওর পরনে সবুজ সালোয়ার কামিজ যেন ওকে আরও মায়াবী করে দিয়েছে। বৃষ্টির প্রতিটি ফোঁটা ওর গায়ে মিশে থাকাতে জানান দিচ্ছে নিখুঁত করণের। তবে অন্য সময়ের আফরা আর আজকের আফরার মধ্যে পার্থক্য রয়েছে পাহাড় সমান। এখনকার আফরা কেমন যেন নিস্তব্ধ, অনুভূতিহীন। ফারহান ঠোঁট নাড়ালো এবার।
বিড়বিড়িয়ে ডাক দিল, আফরা। আফরা পিছে তাকালো এতে, চোখের দৃষ্টি নিষ্প্রভ। মেয়েটার এমন চাউনি ভালো লাগছে না ফারহানের। আচমকা সে বলে উঠল, কোনো দিন যদি শুনতে পারেন আমার কোনো ক্ষতি হয়ে গেছে, আপনি ব্যাপারটা কেমন ভাবে নেবেন? আফরার মনে জমে উঠল প্রবল আক্রোশ। বলল, আমি ব্যাপারটা নেয়ার কে? তাছাড়া আপনার কোনো ক্ষতি হলে আমি জানবো কি করে সেটা? আমি কি আপনার আপন কেউ? তাহলে কি আপনি আমার... আফরা চুপ হয়ে রইল। ফারহান ম্লান হেসে জিজ্ঞেস করলো, আপনি যদি আমার আপন কেউ হন তাহলে আমার দুরবস্থা সহ্য করতে পারবেন তো? আপনার কি হবে এমন এমন কথা কেন বলছেন? আফরা নিজেকে দমিয়ে রাখতে পারল না আর। হুট করে এই প্রশ্ন ছুটতেই ফারহানের ম্লান হাসি আরও যেন প্রসার হয়ে গেল। বলে উঠল, আমার জীবনটা অনিশ্চয়তায় ঘেরা আফরা। আমি এর আগেও কারণটা বলেছি আপনাকে, তবুও কেন রাজনীতিতে টিকে আছি জানেন? কারণ এখানকার মানুষগুলো ভালোবাসে আমায়। ওই যে নিচে যে বাচ্চা ছেলেটাকে দেখলেন না, ও হলো পৃথিবীর সেরা ভীত। সাপ যোগ এগুলো প্রচণ্ড ভয় পায়। আমি যখন বললাম যে তাহলে তো ওর আসার দরকার নেই, নৌকাটা আমায় দে, পিচ্ছিটা যেন তেড়ে উঠল। কেন জানেন? কারণ ওর ধারণা আমি এখানে একা আসলে কোনো বিপদে পড়তে পারি, তবে সাহায্য করবে কে। তাই এত ভয় পাওয়া সত্ত্বেও এখানে এসে পড়ল। ওর মতো আরও অজস্র মানুষ আছে যারা প্রচণ্ড ভালোবাসে আমায়। আমার চাচি বারবার বলছে যে নেলসন টি এস্টেট আমায় ওনার কাছে দ্বিগুণ দামে বিক্রি করে দিতে, তবুও আমি করিনি। এটা সত্য যে আমার দাদাজানের কাছ থেকে পাওয়া শেষ উপহার এটা, সেই সাথে আমার বেড়ে ওঠার জায়গা। তবুও এই জায়গাটি আমি নিজের আয়ত্তে রেখেছি যাতে আমায় যারা ভরসা করে এখানে কাজ করছে তারা যেন ন্যায্য পাওনা পেতে পারে। এতগুলো মানুষের মন এভাবেই জয় করে নিই আমি। মুখোমুখি হয়েছি নানা ভয়ঙ্কর পরিস্থিতির, হয়তো সামনেও পড়তে পারি। তাই তো বলছি যে আমার কোনো ক্ষতি সহ্য করতে পারবেন তো? বিয়ে গেল আফরা। মুখ ফুটে বলতে পারল না যে মরে যাবে সে। ফারহানের দৃষ্টি গভীর হলো আরও। দিক বিদিক তাকিয়ে দেখে নিল বৃষ্টি স্নাত পরিবেশ। তারপর আচমকা পরিস্থিতি আরও উত্তাল করে নিজের বুকের সাথে মিশিয়ে ধরল আফরাকে। স্তব্ধ হয়ে গেল আফরা। ফারহানের এতটা কাছাকাছি যেন তোলপাড় করে তুলেছে ওর মন। বেসামাল মনে হলো ওর নিজেকে। বৃষ্টির দরুন ঠান্ডা বাতাস যেন ছড়িয়ে পড়ল সারা রাতার গুলে। আফরার শরীরের শিরশিরানি দ্বিগুণ মাত্রায় বেড়ে গিয়েছে এতে। বৃষ্টির ঝিরিঝিরি শব্দের থেকে বেশি স্পষ্ট শুনতে পারছে ফারহানের বুকের ঢিপ ঢিপ শব্দ। আফরা অস্পষ্ট স্বরে বলে উঠল, ভালোবাসি আফরা। আফরাকে কথাটা শেষ করতে না দিয়েই আচমকা নিজের পছন্দের মানুষটার এমন কথা শোনাতে আফরা যেন অনুভূতি শূন্য হয়ে গেল। এতদিন ওর কান এই কথাটি শোনার জন্য হাঁসফাঁস করছিল। আজ এই কথাটা শুনে ওর হাত পা রীতিমতো নাড়াচাড়া যেন বন্ধ হয়ে গিয়েছে। ফারহান নিষ্প্রভ। আফরার ঘাড় বরাবর আছড়ে পড়ছে ওর উষ্ণ নিঃশ্বাস। ফারহান আবারও বলল, আমার অনিশ্চয়তার প্রয়োজন নেই আফরা, আমার শুধু আপনাকে প্রয়োজন। আমার ভয় ছিল আমার সাথে যদি আপনারও কিছু হয়ে যায়, কি জবাব দিব আমি আপনার বাবা মাকে? আপনার পাগলামি, উল্টাপাল্টা কথা, হুটহাট রাগ করা, গভীর প্রগাঢ় দৃষ্টি, এই সব কিছু শুধু আমার আফরা। আপনি পুরো আপাদমস্তক মানুষটাই আমার। এতদিন আপনি যা পাগলামি করেছেন, আপনাকে পাওয়ার জন্য দ্বিগুণ পাগলামি করতে পারবো আমি। তবু আপনাকে যেতে দিব না, কারণ আমি আপনাকে ভালোবাসি আফরা। এক নাগারে কথাগুলো বলে দিল ফারহান। পাগলাটে লাগছে মানুষটাকে। আফরার যেন অভিমান আরও দৃঢ় হয়ে গিয়েছে এতে। ফারহানের বুকে মাথা গুজে 2-3টা কিল ঘুষি মারতে মারতে বলতে থাকলো, I will kill you bloody bitch! এতদিন কোথায় চেপে রেখেছিলেন এইসব কথা? আমায় এত কষ্ট দিয়ে এখন এইসব লাভ কনফিউজ করছেন? I will kill you, comrade! I have to die! খেদে দিল আফরা, তবে খুশিতে। ফারহানের মুখ চেপে সহ্য করে যাচ্ছে আফরার সকল আঘাত। মুখে আচর প্রাপ্তির হাসি। আফরা এবার ফারহানের কলার টেনে নিচে নামিয়ে গভীরভাবে ঠোঁট জোড়া মিলিয়ে দিল আবেশে।
আফরার এমন কাজের সিদ্ধারায় ঠান্ডা স্রোত বয়ে গেল ফারহানের। শরীর অবশ হয়ে এলো ক্রমশ। বাইরে চলছে ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি, তাই বাতাসের দাপটে দুজনে বৃষ্টিকণার ছোঁয়ায় ভিজে যাচ্ছে বারবার। আফরা ফারহানের থেকে দূরে আসতেই ফারহান অপ্রস্তুত ভঙ্গিতে তাকালো আফরার দিকে। মেয়েটার চোখ মুখ নির্বিকার। জন্মসূত্রে আমেরিকায় বড় হওয়া এই মেয়েকে দেখলে মনেই হয় না যে এই মেয়ে বাঙালি। তবুও আজ ওকে সবুজ সালোয়ার কামিজে সুন্দর লাগছে। রাতের আধারে লালচে চুলগুলো কালো দেখাতে আরও আবেদনময়ী মনে হলো ফারহানের কাছে। ফারহান তীব্র সুরে বলল, আমার ঠোঁটকে কোনো খাদ্য মনে হয় নাকি? আফরা হাসে আলতোভাবে। মিহি স্বরে বলে উঠল, তার থেকেও বেশি কিছু। ফারহান কিছু না বলে আবারও ওয়াচ টাওয়ার দিয়ে বাইরের দৃশ্যে মনোনিবেশ করলো। এত ঠান্ডায়ও গরম লাগছে আফরার হঠাৎ কাছে আসাতে। এদিকে মোবাইলে অনবরত রিং বেজে চলছে। শামসু কল দিয়েছে। এত রাতেই ওর কাছ থেকে নৌকা নিয়ে এখানে আসার জন্য চিন্তা করছে বোধহয়। একটু এগিয়ে আসলো ফারহানের বরাবর। দুজনে এবার সমান তালে বৃষ্টিতে ভিজছে। আফরা এবার বলল, আমাদের সম্পর্ক যেমনটাই হোক না কেন, আমি সব সময় চাই আমরা যেন একে অপরকে আপনি করেই বলি। কেন? ফারহানের গম্ভীর কণ্ঠ। আফরা তার কাঁধে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। ঠোঁট দুটো আলতোভাবে নাড়িয়ে বলল, আপনার মুখে আপনি ডাকটা না মারাত্মক লাগে। এক কথায় যাকে বলে ইনক্রেডিবল। সরি, ইনক্রেডিবলের বাংলাটা আমি জানি না। ফারহানের কাছে এটা তেমন কিছু না। এই মেয়ে আমেরিকা থেকে বাংলাদেশে এসেছে 1 মাস হয়েছে। আর এর মধ্যেই ফারহান অবগত যে আফরা বাংলায় ভীষণ পটু। একটু একটু কথা বলতে আটকে গেলেও তা ধরা বেশ কঠিন। ফারহানের শ্যামবর্ণের মুখটিতে বৃষ্টির পানি লেপ্টে আছে। ঠোঁটের কাছে জমে আছে বিন্দু বিন্দু পানি। লাল ঠোঁটগুলোকে দেখে আফরার হঠাৎ টুয়ালাইট মুভির ভ্যাম্পায়ার এডওয়ার্ডের সেই ঠোঁট দুটোর কথা মনে পড়ল। সেই মুভি দেখে একবার আশাও করেছিল এমন ভ্যাম্পায়ার বয়ফ্রেন্ড থাকলে মন্দ হতো না। আর আজ সেসব মনে পড়লে হাসি আসে। আফরা আবারও বলল, জানেন আমার ড্যাড কেন আমায় বিটিতে পাঠিয়েছে? জানি তো, তবু আপনার মুখে না হয় শুনি। আমি নাকি আমেরিকায় একটা অগোছলো লাইফ লিড করি। আমার অস্তিত্বে ওয়েস্টার্ন কালচার মিশে যাওয়াটা ওনার পছন্দ না। আর বাংলাদেশি নাকি পারবে আমার লাইফটা গুছিয়ে দিতে। সত্যি? মিহি হাসলো ফারহান। তাই ধীর পায়ে আফরার একটু কাছে দাঁড়ালো সে। বলল, তা জানি না, তবে ভালোবাসা মানুষের সব কিছু পাল্টে দেয় আফরা, যেমনটা আমি হয়েছি। আফরা আবারও হাসলো ফারহানের চোখে চোখ রেখে। মৌনতা কাটিয়ে ফারহানের কানে ফিসফিসিয়ে বলল, হয়তো আমাদের মতো দুজন অগোছলো মানুষের ভাগ্য একসাথেই লেখা ছিল। না হলে কি হিসেবে আমেরিকা থেকে এখানে আসলাম আমি? বিষয়টা কি কাকতালীয়? অতঃপর এভাবেই তো শুরু হতে পারে নতুন কোনো গল্পের। আফরা মেয়েটার কথাগুলো বৃষ্টির ছন্দের মতো বাজতে থাকলো ফারহানের কানে। আসলেই তো, কই আফরা আমেরিকায় বড় হওয়া একটু পাশ্চাত্য ধরনের মেয়ে, আর কই শ্রীমঙ্গলে বড় হওয়া রাজনীতিবিদ ফারহান জুবায়ের। মেয়েটা তো এসেছে মাস কয়েকের জন্য ঘুরতে। তবু এই 29 বছরের জীবনে প্রথম এই মেয়ে ওকে ঘায়েল করলো। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ফারহানের। কেমন যেন এক হিমশীতল অনুভূতি। আফরা হেসে বলল, আমায় বড্ড কষ্ট দিয়েছেন আপনি কমরেড সাহেব। এই শাস্তি তো আপনাকে পেতেই হবে। আমি তাই ফিরে যাব আপনাকে শাস্তি দেওয়ার জন্যে। আজই যাব, রাত 3:30 ফ্ল্যাটেই যাব। তাছাড়া ওইদিকে মমডেটের সাথে কথা পাকাপাকি করতে হবে তো, তাই না? ফারহান দুর্বল চাহনি নিক্ষেপ করতেই আফরা বলে উঠল, ডোন্ট ডেয়ার। এই চাহনি তো দিবেনই না। তাছাড়া এই শাস্তি আপনার প্রাপ্য মিস্টার কমরেড। তারপর ফারহানের কানের কাছে ফিসফিসিয়ে বলল, তাই চলে যাব আপনার বুকে পুনরায় ফিরে আসার জন্য। ফারহান কোনো কথা বলল না এতে। আফরা তপ্ত শ্বাস ছাড়ল। তাই বলল, আরও থাকবেন? আমার যাওয়ার জন্য যে সময় হয়ে গিয়েছে। বলেই আফরা নিচে নামার চেষ্টা করতেই ফারহান আফরার হাত টেনে নিজের সামনে দাঁড় করালো। গভীরভাবে ওষ্ঠদ্বয় স্পর্শ করলো আফরার কপালে। আফরার ঠোঁটে এক বিরাট প্রাপ্তির হাসি। রাত হয়েছে অনেক, সেই সাথে কমে গিয়েছে বৃষ্টির গতি। তবে বাতাসের আনাগোনা আগের মতোই বহমান। ক্ষণে ক্ষণে ফুলের সুবাস পরিবেশ মাতাল করে দিচ্ছে। সেই সাথে জানান দিচ্ছে আফরার বিদায় প্রহরের। ফারহান শীতল কণ্ঠে বলে উঠল, দেখা হবে আবার তাহলে।
দেখা হবে তো, যে চায়ের রাজ্য গল্পের সূচনা হয়েছিল সেখানেই দেখা হবে। আবার দেখা হবে শ্রীমঙ্গলে। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।